প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি ষষ্ঠ অংশ। এটাই খতিয়ে দেখতে হবে, জানতে হবে সে চাওয়াটা কি। তুমি কি ওকে ভয় পাও? জানতে চাইল ক্রিস্টিনা। বড় বড় নীল চোখে তাকিয়ে আছে মেয়েটা। নিজের ভিতরটা হাতড়ালো জেমি। গিলেন শেখেটকে ভয় পায় ও? না, একটু পর বলল, আমি ওকে ভয় পাচ্ছি না, তবে ওর ব্যাপারে কিছুটা হলেও উদ্বিগ্ন, একটু হলেও দুশ্চিন্তা করছি। কারণ ওর আসল উদ্দেশ্য জানি না। আমার মতো তুমিও জানো যে এমন আবহাওয়ায় মাইনিং করবার মতো জমির খোঁজ চালানো সেফ পাগলামি। অথচ ঠিক তাই বলেছে সে। জমি যদি দেখা না যায়, কোথায় কি আছে জানা না যায়, কিংবা নমুনা সংগ্রহ করা না যায়, তাহলে কিসের মাইনিং? এটা সেফ ধাপ্পা। আসলে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে গ্লেন শেখেট, কিন্তু সত্যটা পেটের ভেতর ভেতর রেখে দিয়েছে। এখন তাহলে কি করবে তুমি? খানিকটা গোয়েন্দাগিরি করব। শব্দটা উচ্চারণ করবার সময় কিছুটা হলেও উত্তেজিত শোনালো ওর কণ্ঠ। ভাবছি অতীত খুঁড়তে শুরু করব। গত কয়েক বছরে যেসব জায়গায় গেছি, ওখানে গিয়ে খোঁজ খবর নেব। আমার বংশ পরিচয় বা আনুষঙ্গিক অন্যান্য তথ্য তো জানবই, চাই কি সেকেডের খবরও বের করে ফেলব। সাবধানে থেকো, আন্তরিক স্বরে বলল ক্রিস্টিনা। আমার হয়ে একটা কাজ করে দিতে পারো? হঠাৎ প্রস্তাব করলো জেমি। যদি আপত্তি না থাকে তোমার। কি করতে হবে? একটু আগে শহরে এসেছে দুজন লোক, ওদের কথা বলেছি না? ওরা এখানে এলে মনোযোগ দিয়ে কথাবার্তা শোনবার চেষ্টা করো, যদি সম্ভব হয়। ওরা যাতে আবার সেটা বুঝতে না পারে। ঠিক জানি না ওরা কেন এসেছে এখানে, তবে একটা ধারণা এসেছে মাথায়। বেশ, উঠে দাঁড়ালো ক্রিস্টিনা। গরম কফি দেব তোমাকে? রেস্তোরাঁর যেখানে বসে আছে জেমি, জানালার পাশে রাস্তার দুদিকে অনেকটা পর্যন্ত দেখতে পাচ্ছে, অথচ বাইরে থেকে ওকে দেখতে পাবে না কেউ। সেলুনটাও চোখে পড়ছে। এখনো কেউ বেরোয়নি। ভিতরে খুব বেশি লোক সমাগম হওয়ার কথা নয়। ড্রিঙ্ক পেটে পড়লে মাথার ঠিক থাকে না টিমবটের। ঝগড়াটে বদ স্বভাবটা আরো উস্কে উস্কে যায়। কেনিয়ার সম্পর্কে প্রায় কিছু জানে না জেমি, তবে অনুমান করতে পারে টিমবটের মতো বদ স্বভাবের না হোক, কিন্তু যেহেতু একই পথের পথিক, ভালো মানুষ বলা যাবে না। পাহাড়ে চারজনে মিলে ওর উপর হামলা করেছে। নীতিবান ও সৎ মানুষ হলে এমন অন্যায় করতো না। সেক্ষেত্রে ধরে নেওয়া চলে যে টিমবটের মতোই মন্দ লোক গ্রেগ কিনিয়ার। কিন্তু জর্জ মিলসের ভাগ্যে কি ঘটেছে? এখানে কেন আসেনি সে? জেমির খোঁজে দুটো দলে ভাগ হয়ে পাহাড় থেকে বেরিয়ে আসেনি তো? অন্য লোকটাকে নিয়ে সে সিলভারটন গেছে আর টিমবটদের এখানে পাঠিয়ে দিয়েছে। তবে তেমন তেমন সম্ভাবনা প্রায় নেই বললে চলে, কারণ তুষার জমে ওদিকের সব পাস প্রায় বন্ধ হয়ে গেছে। জজের মতো পাহাড়ে আনাড়ি লোকের পক্ষে কোনোভাবেই শহরে ফিরে যাওয়া সম্ভব নয়, কিংবা তীব্র ঠান্ডায় পাহাড়েও থাকতে পারবে না সে। সেক্ষেত্রে জেমির সন্দেহ জজ মিলস বোধহয় বেঘরে মারা পড়েছে। তীব্র ঠান্ডায় পাহাড়ে নানা কারণেই মানুষের মৃত্যু হতে পারে। টিমবটের মতো হিংস্র, নিষ্ঠুর ও স্বার্থপর সাঙ্গপাঙ্গ থাকলে ব্যক্তিগত রেষারেষি বা সংঘর্ষের সম্ভাবনাও বেড়ে যায়। মিনিট কয়েক পর সেলুনের সামনের রাস্তায় দুজনকে দেখতে পেল জেমি। এইমাত্র বেরিয়ে এসেছে এবং রেস্তোরাঁর দিকে চেয়ে আছে এখন। শূন্য রাস্তার দুধারে দৃষ্টি চালিয়ে দেখে নিল ওরা। শেষে এদিকে পা বাড়ালো। গ্রেগরি কিনিয়ার মাঝারি আকৃতির মানুষ, গড়পড়তার চেয়ে খাটো, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি আর ওজন 150 পাউন্ড।
তুলনায় এর টিমবার্ডকে রীতিমতো দত্ত বলা চলে। উচ্চতায় কম করে হলেও সোয়া 6 ফুট, ওজন অন্তত 230 পাউন্ড। কিনেয়ারকে তো বটেই। টিমবার্টের পাশে 5 ফুট 9 ইঞ্চি উচ্চতা ও 160 পাউন্ড ওজনের জেমিকেও ক্ষুদ্রাকায় ও শুটকি দেখাবে। একসঙ্গে দুজনের মোকাবেলা করা দুঃসাহসের ব্যাপার হবে ওর জন্যে। যদি সত্যি শেয়াল দুটোর মুখোমুখি হতে হয়, জেমি ইতিকর্তব্য স্থির করে নিল। প্রথম ঘুষিতে কিনেয়ারকে আউট করে দিতে হবে, যাতে পরে নিশ্চিন্তে টিমবটের দিকে মনোযোগ দিতে পারে। তখনই কফি নিয়ে এলো ক্রিস্টিনা। জেমির মুখভাব দেখে থমকে গেল। উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, কি হয়েছে? শেয়াল দুটো এদিকে আসছে। রেস্তোরাঁ ছাড়া তো আর কোনো জায়গা নেই। সেক্ষেত্রে এখানেই আসছে ওরা। যদি লড়াই হয়, চেষ্টা করব ওদের বাইরে নিয়ে যেতে। অযথা জিনিসপত্র ভাঙচুর হবে নইলে। যা করাই উচিত তাই করবে তুমি, জেমি। এখানে কি ভাঙলো বা না ভাঙলো তা নিয়ে ভেবো না, ঠান্ডা স্বরে বলল ক্রিস্টিনা। আমার বাবাও লড়িয়েছিল। হাজারবার শুনেছি ওর মুখে কথাটা। প্রথম ঘুষিটা মোক্ষম জায়গায় হাঁকাও। 10টা লড়াইয়ের মধ্যে 9বার ওতেই জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়। তো গায়ের জোরে প্রথম ঘুষিটা হাঁকাবে তুমি, জেমি। আর সাফ সুতরোর কাজ আমার জন্য রেখে দিও। আগেও এখানকার মেঝে থেকে রক্ত পরিষ্কার করেছি। সত্যিকার পশ্চিমা মেয়েদের মতো কথা। পড়ছে পা রেখেছে ওরা। আসছে। ভিতরে ঢুকলেই দেখতে পাবে ওকে। সামনের একটা চেয়ার সরিয়ে দিল জেমি। উঠে দাঁড়াতে বা দৌড় দিতে গেলে যাতে পায়ে বেঁধে না যায়। আসুক বেটারা, মনে মনে ভাবছে ও। আচ্ছা ধোলাই দিয়ে দেব। 6। দোরগোড়ায় পা দিয়ে কামরার ভিতরে দৃষ্টি মেলতে প্রথমে জেমি টেভলিয়ানকে দেখতে পেল এড টিমবার্ট। আজরাইল দেখেছে যেন। দোরগোড়ায় থমকে দাঁড়ালো টিমবার্ট, বিস্ফারিত চোখে রাজ্যের ভয়। দৈত্যাকার একজন মানুষ এমন ভয় পেতে পারে না দেখলে বিশ্বাস করত না জেমি। এখানে পা রাখবার আগে সে যাই আশা করে থাকুক, অন্তত ওকে দেখতে পাবে বলে ভাবেনি। একেবারে আক্কেল গুরুম হয়ে গেছে। হয়তো ভেবেছিল পাহাড়ে মরে ভূত হয়ে গেছে জেমি। এ মুহূর্তে দানবের মনে কি চলছে জানে না ও। কিন্তু এটা স্পষ্ট যে লড়াই করবার স্পৃহা মোটেও নেই। হাউডি টিমবার্ট, উৎফুল্ল স্বরে স্বাগত জানালো জেমি। যথেষ্ট পেয়েছ নিশ্চয়, নাকি আরো পাওয়ার আশায় এসেছ? উচিত ছিল দোরগোড়ায় একেবারে কাছাকাছি থাকা, যাতে সটকে পড়তে না পারে লোকটা, কিংবা ওর পার্টনারও যাতে যোগ দিতে না পারে। যাই হোক, আফসোস করে লাভ নেই। টিমবার্ট এমনিতে ভ্যাবাচেকা খেয়ে গেছে। হুট করে কিছু করবার সাহস পাবে না। তাই বাড়তি সুবিধাটা জেমিরই রয়ে যাচ্ছে। ভিতরে ঢুকলো ওরা। টিম্বর টিমবার্ট আচমকা কেন থেমেছে দোরগোড়ায় দেখতে পায়নি গ্রেগ কিনিয়ার। ভিতরে ঢুকে জেমিকে দেখে সেও বেকুব বনে গেল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ঘটনায় রীতিমতো বিস্মিত। ওকে এত ভয় পাচ্ছে কেন এরা? পেছনে হোটেলের লবির দরজার কাছ থেকে নিচু ও শান্ত একটা কণ্ঠ ভেসে এলো। সাহায্য লাগবে নাকি ট্যাভালিয়ন? শেকেট। ধন্যবাদ। চামড়া ছাড়াতে পারবো না এমন জিনিস আমি ধরি না। ত্যাক্ত বোধ করছে জেমি। তাহলে শেকেটকে দেখে ভরকে গেছে ওরা। অথচ ও ভেবেছিল, যাগ্গে, কতক্ষণ ধরে এখানে আছে সে? কখন এসেছে? গন্ডগোল করতে আসিনি আমরা, প্রায় আমতা আমতা করে বলল এড টিমবার্ট। ভয়ের ছাপ এখনো রয়ে গেছে চাহনিতে। প্রকাণ্ড দুহাত ডলছে প্যান্টের সঙ্গে। হাতের তালু ঘেমে গিয়েছিল নির্ঘাত। খুব খিদে পেয়েছে তো। শুনেছি এখানকার খাবার নাকি ভালো। পাহাড়ের কেবিনে এদেরকে নর মাংস খাওয়ার কথা বলেছিল, সেটা মনে করে জিমি বলল, হয়েছে কি? মিলসের মাংসে অরুচি ধরে গেছে না ফুরিয়ে গেছে? বিস্ময়কর প্রতিক্রিয়া হলো। কথাটা শুনে মুখ শুকিয়ে গেল দুজনের। কোটর থেকে ছিটকে বেরোবে যেন চোখগুলো। তারপর দুজনেই ছিটকে বেরিয়ে গেল রেস্তোরাঁ থেকে। রাস্তায় নেমে ছুট দিল সেলুনের দিকে, যেটার সামনে রেইলে ঘোড়া দুটো রেখে এসেছে।
জেমির পাশে এসে দাঁড়ালো সেকেন্ড। এখনো সতর্ক দৃষ্টি রেখেছে দরজায়। ঘটনা কি বলো তো? ওদের কি বললে ওটা? তেমন কিছু না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে লাভ হবে না বলে পরোক্ষ ব্যাখ্যা দিল জেমি। ঝামেলা হয়েছিল ওদের সঙ্গে। আমি ভাবলাম ওতে খায়েশ মেটেনি, আরো গন্ডগোল পাকাতে এসেছে এখানে। আমারও তাই মনে হলো, বলল সেকেন্ড। চেহারা যা ছিঁড়ি, দেখে তো মোটেও ভালো মানুষ মনে হলো না। ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্যে? সাহায্য করতে চেয়েছ বলে। চেয়ার টেনে জেমের উল্টো দিকে বসলো সেকেন্ড। নিষ্প্রিয় মুখে এই প্রথম সামান্য ভাবান্তর দেখা গেল। ভিতরে ভিতরে রেগে গেছে, সম্ভবত নিজেরই উপর, এবং খানিকটা বিস্মিতও হয়েছে। দূর, আমি তো এমন কিছু ভাবেইনি, বিড়বিড় করে বলল সে। ধন্দে পড়ে গেল জিমি। সেকেন্ড তাহলে নিজের অজান্তে ওকে সাহায্য করতে চেয়েছিল? কোনো কিছু না ভেবে প্রস্তাব দিয়ে ফেলেছিল? পরিস্থিতি দেখে চুপ করে থাকতে পারেনি? যদি সত্যি তাই হয়ে থাকে, কিছুটা হলেও ভালো লাগবে ওর, কারণ লোকটার কাছ থেকে সাহায্য নিতে পুরোপুরি অনিচ্ছুক। কেন ওকে সাহায্য করবে সে? এটা এমন এক দেশ যেখানে নিজের লড়াই নিজেকে করতে হয়, নিজের ঘোড়ায় নিজে স্যাডল পরাতে হয়। কিন্তু তারপরও ওকে সাহায্য করতে চেয়েছিল সে। কি খাবে? প্রস্তাব করলো জেমি। মাত্রই খাবারের ফরমাশ দিচ্ছিলাম। জবাবে কিছু বলল না সেকেন্ড। তবে কিছুক্ষণ বাদে ক্রিস্টানা আসবার পর ফরমাশ দিল। চিন্তিত দেখাচ্ছে তাকে। কোনো বিষয়ে হিসাব নিকাশ মেলাতে পারছে না। অনিশ্চয়তা বা দ্বিধাদ্বন্দ্বে থাকা পছন্দ করে না গিলিন সেকেন্ডের মতো মানুষ। সত্যি যদি জেমিকে খুন করবার ইচ্ছে তার মনে থেকে থাকে, একটা সুযোগ মাত্র ফসকে গেছে। খুনটা হতে দিতে পারত। অন্যের লড়াইয়ে বাগড়া দিয়ে বসেছে, যেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে মজা দেখলেই হতো। একা জেমির মোকাবেলা করত টিমবর্ট আর কিনিয়ার। দুই শত্রুর উপর সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ত বটে জেমি, কিন্তু নিশ্চিত নয় যে দুজনকে ধোলাই দিতে সক্ষম হতো। শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ নয় ও। পাঁজরে ব্যথা করছে মাঝে মধ্যে, বিশেষ করে নড়াচড়া করবার সময়। আর নাকটাও ফুলে আছে। ইন্ডিয়ান গ্রামে থাকবার সময় এক স্কুয়া যথাসাধ্য শুশ্রূষা করেছে ওর। নাকের ভাঙা হাড় জায়গা মতো বসানোর চেষ্টা করেছে। বুকের হাড়ের উপর পোলটিস বেঁধে দিয়েছে। পূর্ণ সুস্থ হতে কয়েকটা দিন লেগে যাবে আরও। তোমাকে দেখে ভয়ে পেশাব করে দেওয়ার অবস্থা হয়েছিল ওদের। ট্র্যাভেলিয়ন চিন্তিত স্বরে বলল গিলিন সেকেন্ড। ব্যাপারটা কি বলো তো? তোমাকে ভয় পাবে কেন? কে তুমি? কি করেছো যে এত ভয় পেল ওরা? নেহাত একই এতিম, বলল ও। গরু বা ঘোড়ার কাজ ভালো জানি, এই তো, এর বেশি কিছু নয়। আজীবন গরু ঘোড়া পালবে? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল সে। একটা কিছু হতে চাও নিশ্চয়। স্বপ্ন বা প্রত্যাশার কি সীমা থাকে? নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন সবাই দেখে। ঠান্ডা চাউনিতে ওকে দেখছে সেকে, বুঝবার চেষ্টা করছে। স্কুলে গেছো কখনো? গেছি দু একবার, তবে বলবার মতো নয়। স্কুল আমার ভালো লাগতো না, বরং বাবার কাছ থেকে শিখতেই বেশি পছন্দ করতাম। বাবাই তোমার শিক্ষক? নিশ্চয়, একেবারে ছোট থেকে, যখন একটু আধটু বুঝতে শিখেছি। জোরে জোরে বই পড়ে শোনাতো বাবা, তারপর দুজনে মিলে আলোচনা করতাম আমরা। স্কুলের পড়ার সঙ্গে মিল বা তুলনা খুঁজতে গেলে অবশ্য লাভ হবে না, কারণ সেখানে আমি নির্ঘাত ফেল মারব। তবে বাবার কাছে বিস্তর শিখেছি। হাতে কলমের অনেক ব্যাপারও শিখেছি। অস্ত্র চালানো, ছুরির ব্যবহার, কিভাবে শিকার করতে হয় বা ফাঁদ পাততে হয়, কঠিন পরিস্থিতি বা বৈরী পরিবেশে কিভাবে টিকে থাকতে হয়, আরও কত কি। একটু বড় হওয়ার পর বাবা আমাকে নিউ অরলিয়েন্স আর মোবাইলে নিয়ে গিয়েছিল। তুলার বাজারে গিয়ে ওদের ব্যবসার ধরন দেখিয়েছে। গরু ব্যবসা, রানচিং বা অন্যান্য ব্যবসার ধরনও দেখিয়েছে। নানা পেশার লোকজনের সঙ্গে আলাপ করেছি আমরা। গরুর ক্রেতা, পশম ব্যবসায়ী, ঘোড়া ব্যবসায়ী, নাবিক। খনিতে কাজ করবার সময় দেখেছি খনি থেকে আকরিক কিভাবে তুলতে হয়। যে কোনো একটা বই পড়া শেষে এ নিয়ে আলাপ করতাম আমরা, বিশেষ করে ক্লাসিকগুলো। নানা ধরনের মানুষের সঙ্গে মিশেছে বাবা,
তাদের কথা বলতো আমাকে। শিখতে চাইলে এসব থেকেও শেখা যায়, তাই না? বাবা এমনিতে চুপচাপ স্বভাবের হলেও যথেষ্ট বুদ্ধিমান ছিল। যাদের সঙ্গে তোমার ঝামেলা হয়েছে ওদের চেনো নাকি? প্রসঙ্গ পাল্টালো সেকেন্ড। শুধু একজনকে চিনতাম, বাকিদের আগে কখনো দেখিওনি। তবে আমার মনে হয় উচিত সাজা পেয়ে গেছে ওরা। ছোটখাটো হলেও উচিত একটা শিক্ষা তুমিও পেয়ে গেছো, মনে মনে বলল জেমি। গত রাতে ব্যাগার খেটেছো ঠান্ডার মধ্যে। রাতে নিশ্চয় পিত্তি জ্বলে যাচ্ছে এখন। রাগে নিশ্চয় পিত্তি জ্বলে যাচ্ছে এখন। টিমবরদের ব্যাপারটা মনে পড়ল জেমির। একটা অসঙ্গতি আছে কোথাও। পাহাড়ের একেবারে চূড়ায় আটকা পড়েছিল ওরা, অথচ সামান্য খাবার ছিল। তাতে একটা দিন বা বড়জোর দুদিন চলবার কথা। কিন্তু এরপর 2 সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে, এবং ক্লান্তির ব্যাপার বাদ দিলে টিমবট ও কিনিয়ার বেশ ভালোই আছে। 2 সপ্তাহ না খেয়ে থাকলে বেঁচে থাকা যেখানে দায়, ন্যূনতম হাড্ডিসার হয়ে যাওয়ার কথা, কিন্তু তেমন কিছুই দেখেনি দুজনের মধ্যে। হয়তো মোক্ষম জায়গায় লেগেছে জেমির কথাটা। জজ মিলসের ব্যাপারে যা বলেছিল সেটাই ঠিক। ইন্ডিয়ানদের সঙ্গে 10 দিন ছিল জেমি। তারও আগে ইন্ডিয়ান গ্রামটা খুঁজে পেতে কয়েকদিন লেগে গিয়েছিল। ঘটনাগুলো অবশ্য অস্পষ্ট হয়ে গেছে। চিঠি হাতড়েও সঠিক মনে করতে পারছে না। দু 2 না 3 দিন লেগেছিল। তোমার ইংরেজি তো জঘন্য, মন্তব্য করলো সেকেন্ড। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো জেমি, মুখ নিষ্পেহ। সেটা আমার নিজস্ব ব্যাপার, তোমাকে এ নিয়ে না ভাবলেও চলবে। তাছাড়া চাইলে এর চেয়ে ভালোভাবে ও কথা বলতে পারি আমি। ভালো ভালো কথা বলতে গেলে কখনো কখনো লোকজন ভাবে হামবরা ভাব হয়ে যাচ্ছে। কথার চেয়ে কাজের দাম এখানে বেশি। এটা এক ধরনের হঠকারিতা নয়? কেউ যদি সেটা মনে করে করুক না। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। বিরক্তি ধরে গেছে। এসব আলাপ আর ভালো লাগছে না। বেশ কিছু ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। পরিস্থিতি বুঝে বা বিশ্লেষণ করবার পর নিজের ইতিকর্তব্য স্থির করতে হবে। গ্লেন শেকেডের সঙ্গে এখানে চায়ের কাপে ঝড় তুলে লাভ হবে না। পিস্তলটা চালাতে পারো না এমনিতে ঝুলিয়েছ? পারি। চলো শহরের বাইরে যাই, আমাকে দেখাবে পিস্তলে কেমন তোমার হাত। অসন্তুষ্ট চাউনিতে লোকটাকে দেখল জেমিং। মাথা কি খারাপ হয়ে গেছে আমার, মিস্টার? বাবার কাছ থেকে শিখেছি শুধু ব্যবহার করতেই পিস্তল বের করা উচিত। অর্থাৎ পিস্তল যখন বের করব তখন গুলি করবার জন্যই। কখনো যদি আমার হাতে অস্ত্র দেখো মিস্টার, ধরে নিয়ে উপযুক্ত কোনো কারণ আছে। পিস্তল খেলনা নয় যে ওটা নিয়ে খেলবে বা মজা করবে। সঙ্গে অস্ত্র রাখি, কারণ বুনো একটা এলাকায় বাস করি যেখানে নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হয়। গরুর পালের আশপাশে নেকড়ে আর কুগার থাকে। কখনো কখনো কিছু গরু এমন বেয়ারা হয়ে ওঠে যে পিস্তল হাতে ওদের সামলাতে হয়। মিস্টার, পিস্তল শখ করে বয়ে বেড়াই না, ওটা নেহাত ঠেকা বলেই রাখছি। আর একটা কথাও বলল না জেমি। সেকেন্ডের কি প্রতিক্রিয়া হলো তাও দেখবার গরজ অনুভব করল না। ঝট করে ঘুরেই দ্রুত পায়ে বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। ঠান্ডা বাতাস স্বরের মতো আঘাত করল গায়ে। পাত্তা দিল না ও। রেস্তোরাঁর আরামদায়ক পরিবেশে লোকটার বিরক্তিকর উপস্থিতির চেয়ে বরং রাস্তার হিমেল ঠান্ডা ঢের স্বস্তিকর। ঘোড়ার পিঠে একটু পর শহর থেকে বেরিয়ে এলো জেমি। শহর থেকে যখন বেরিয়ে যাচ্ছ তখন রেস্তোরাঁর সামনের ওকে এসে দাঁড়িয়েছে গ্লিন শেকেট। আর শহর ছাড়িয়ে এসে চট করে এক পাহাড়ের ঢালে সটকে পড়ল জেমি। গাছপালার আড়াল থেকে পিছন ফিরে তাকালো। হন্তদন্ত হয়ে শেকেটকে স্টাবলের দিকে চলে যেতে দেখতে পেল, এবং মিনিট কয়েক পর ওর পিছু পিছু একই দিকে দুলকি চালে ঘোড়া ছোটালো। ক্রমে গতি বাড়ালো সে, এবং একটু পর জেমিকে ছাড়িয়ে চলে গেল। কয়েক মিনিট অপেক্ষার পর শহরে ফিরে এলো জেমি। স্টাবলে ঘোড়া রেখে হোটেলে নিজের কামরায় চলে এলো। জুতো আর কাপড় খুলে শুয়ে পড়ল বিছানায়। আনুমানিক ঘণ্টাখানেক পর শহরে ফিরে এলো সেকেন্ড। খুরের শব্দে অনুমান করল জেমি। সবকটা দাঁত বের করে সিলিংয়ের দিকে চেয়ে নিঃশব্দে হাসল। আবারও ধাপ্পা খেল সেকেন্ড, এবং ঠিকমতো খাবারটাও খেতে পারেনি। জেমিকে চোখে চোখে রাখা অত সহজ হবে না।
এতক্ষণে নিশ্চয় হাড়ে হাড়ে টের পেয়ে গেছে সেকেন্ড। সারাক্ষণ নজরে রাখতে হলে নিজস্ব কাজকর্মের 12টাও বাজাতে হবে। 7. গিলেন শেখের আদবে কেমন মানুষ? আসলে কি উদ্দেশ্য নিয়ে ছোট্ট এ শহরে বা এ এলাকায় এসেছে? শেখের সঙ্গে পরিচয় থেকে পরবর্তী সময়ে সব ঘটনা এবং আলাপ আলোচনা স্মরণে এনে আগাগোড়া বিশ্লেষণ করলো জেমি। লোকটা ত্যক্ত করে তুলেছে ওকে। একই সঙ্গে কিছুটা উদ্বেগও বোধ করছে। জেমি একরকম নিশ্চিত ওকে খুন করতে চায় সে, কিন্তু সেকেটের দুঃখর আত্মবিশ্বাস আর আভিজাত্য ওর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কোনোটাই ওর নেই। অবশ্য পাহাড়ে বা বন এলাকায় যখন থাকে তখনকার কথা আলাদা। জেমিকে তখন বৈরী পরিবেশে টিকে থাকতে সবচেয়ে যোগ্য, স্বচ্ছন্দ এবং প্রত্যয়ী মনে হয়। বিস্ময়কর ব্যাপার, জেমির ধারণা সবকিছুর পরও ওকে পছন্দ করে সেকেন্ড, তার নিজস্ব ঢঙ্গে। এমন নয় যে সেজন্যে ওকে খুন করবে না সে, বরং সুযোগ পেলে ঠিকই নির্দ্বিধায় ফরজ কাজ সেরে ফেলবে। কিন্তু এও সত্যি, দুজনের মধ্যে এমন কিছু রয়েছে যা পরস্পরের সমীহ, আগ্রহ ও চোরদ্দাবোধের উদ্বেগ করে। কোনো কোনো ব্যাপারে ওর বাবার সঙ্গে সেকেন্ডের মিল খুঁজে পায় জেমি। শুধু চেহারার সাদৃশ্যই সব নয়, দ্বিধাদ্বন্দ্বের এটাও একটা কারণ। এবং কখনো কখনো এমনকি বাবার চেয়েও সেকেন্ডের সঙ্গে বেশি আন্তরিক, সহজ ও উদার হতে পেরেছে জেমি। কিন্তু তারপরও লোকটাকে পুরোদস্তুর, নিষ্ঠুর, হিংস্র ও ভয়ঙ্কর মনে হয় ওর। কারো প্রতি সেকেন্ডের সামান্য দয়া বা সহানুভূতিও আছে কিনা সন্দেহ। যে কোনো পরিস্থিতিতে স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ। কারো কাছে কোনো প্রত্যাশা নেই, নিজের অবস্থানে সন্তুষ্ট। আর টাকা বা সম্পত্তির প্রশ্নে সেটা শুধুই নিজেকে নিরাপদ দূরত্বে রাখবার জন্যে। আয়েসি মানুষের পক্ষে একাকী থাকা কঠিন, যেহেতু আয়েসের উপকরণগুলো জোগাড়ে অন্যদের সহযোগিতা প্রয়োজন হয়। কিন্তু সেকেট নিজের কর্তৃত্ব আর প্রভাব দিয়ে ঠিকই আদায় করে নেয়। অথচ আয়েস বা একাকিত্ব কোনোটাই বিসর্জন দেয় না। উষ্ণ পাথরে শুয়ে থাকা আরামে বুঁদ হওয়া র্যাটল যেন। সেকেটকে দেখে তাই মনে হয় জেমির নিজস্ব অবস্থানে পুরোপুরি সন্তুষ্ট। আয়েশি কিন্তু একাকী জীবন কাটাতে গেলে যথেষ্ট খরচ হয়। সে টাকা কিভাবে জোগাড় করে শেখেন? আউটলয়ে পরিণত হয়ে যাওয়ার মতো মানুষ নয় সে। লোক যাই বলুক, আউটলয়ের জীবন খুব কঠিন। বেশিরভাগ সময় আইনের তাড়া খেয়ে ছুটতে হয়। পাহাড়, খোলা জায়গা বা নোংরা শ্যাখে দিন কাটাতে হয়। সে না হলে পকেটের টাকা খরচ করে না, কারণ তাতে লোকের সন্দেহ হতে পারে। অথচ অসৎ পথে বা প্রচণ্ড ঝুঁকি নিয়ে কামাই করা টাকা ভোগ করবার সুযোগও হয় না। সত্যি কথা হচ্ছে, আউটলদের দৈনন্দিন জীবন পুরোপুরি সৎ ও স্বল্প আয়ের মানুষের জীবনের চেয়েও বেশি দুর্ভোগপূর্ণ হয়। কারো কারো ক্ষেত্রে সেটা চরম দুর্বিষহও হতে পারে। গিলেন শেকেটের ধাতের সঙ্গে আউটল জীবনের যোগসূত্রতা নেই। অনিশ্চয়তা, অপূর্ণাঙ্গতা, দুর্ভোগ বা হয়রানি নিতান্ত অপছন্দ করে সে। দুনিয়ার বেশিরভাগ মানুষের প্রতি এক ধরনের তাচ্ছিল্য বা অবজ্ঞা লালন করে সে, এবং সেটা অবলীলায় প্রকাশও করে। জীবনে কি লক্ষ্য তোমার? কি হতে চাও বা করতে চাও? হঠাৎ জানতে চাইল সে। তেমন আগ্রহ প্রকাশ পেল না। বাকি জীবন কি ঘোড়ার পিঠে বসে আর এদিক ওদিক ঘুরে কাটিয়ে দেবে? এখনো বুঝতে পারেনি দুনিয়াটা আসলে সক্ষম লোকের জন্যে। সময় থাকতে এখানে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে হয়। আমি তো এ জীবনে কোনো অসুবিধা দেখছি না, ভালোই তো কেটে যাচ্ছে আমার। ভালো কাটছে? শীতল চাহনিতে জেমিকে দেখছে সেকেন্ড। তুমি আসলে সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোকের মতোই অন্ধের মতো জীবনকে এগিয়ে নিয়ে চলেছ। জানো না সামনে কি আছে? চিন্তা নেই। লক্ষ্যহীন জীবনের কোনো অর্থ হয়? বোধোদয় যে কবে হবে? এসব ছেড়ে এসে সত্যিকার শিক্ষা নিচ্ছ না কেন? স্কুলে যাওয়ার কথা বলছো? মোটেই না। স্কুলে কী বা শেখানো হয়? বড়জোর সত্যিকার শিক্ষার সামান্য ও অস্পষ্ট ধারণা পাবে স্কুলে। বাকিটা, অর্থাৎ নিজেকে সম্পূর্ণ করে নিতে হবে তোমার নিজেরই। প্রচুর পড়তে হবে, অন্যের সঙ্গে মত বিনিময় করতে হবে,
শুনতে হবে, জানতে হবে, সর্বোপরি দেখতে হবে। অশিক্ষিত মানুষের জীবনের আনন্দ আসলে খুবই সীমিত। সম্ভাবনা কী জিনিস সে জানে না। জীবনের সব উৎকর্ষতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে সে। উদাহরণ দেই, খাবারের কথাই ধরো। নানা জিনিস খেলে তবেই না স্বাদ সম্পর্কে কারো অভিজ্ঞতা হয়। না খেয়ে কি সেটা সম্ভব? শিক্ষা মানুষকে ভালো মন্দের পার্থক্য শেখায়। ধারণা, রুচি, স্বাদ, শব্দ, রং, যাই বলো না কেন, একটার সঙ্গে আরেকটার তুলনা করতে যাও কিংবা বাঁচতে যাও, পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তোমার। অভিজ্ঞতার পরিধি যত ব্যাপক হবে, জীবনে তত আনন্দ খুঁজে পাবে তুমি। শিক্ষিত হলেই যে সব তুমি পেয়ে যাবে তা নয়, বরং জীবন কখনোই মসৃণ হয় না। এমনকি খুব শিক্ষিত এবং জ্ঞানী লোকের ভাগ্যেও দুর্ভোগ বা কঠিন সময় আসে। কিন্তু পার্থক্য হচ্ছে, জ্ঞানী লোক বুঝতে পারে কি ঘটতে যাচ্ছে বা এর পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে, এবং এর অন্তর্নিহিত তাৎপর্য বা কারণও খুঁজে বের করতে পারে সে। কখনো কখনো সময় থাকতে তার পক্ষে এর প্রতিকার করা সম্ভব হয়। নির্বোধের মতো কসাইয়ের ছুরির নিচে গলা পেতে দেয়া কেন? যা যেখানে লোকটা জানেই না কি ঘটতে যাচ্ছে। জ্ঞানী ও বিচক্ষণ মানুষ এমনকি মৃত্যুর নৈকট্য টের পায়। এটা তার জীবনের শেষ অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতা তো। উত্তরে কি বলবে ভেবে পেল না জেমি। কিন্তু গিলিন সেকেটের তাচ্ছিল্য বা অবজ্ঞা রীতিমতো পীড়া দিচ্ছে ওকে। বাবা ওকে প্রচুর বই পড়ে শুনিয়েছে, মতো বিনিময় করেছে। জেমি নিজেও বই পড়েছে প্রচুর, যখনই সুযোগ পেয়েছে। সাফার হরফের বাইরেও যে কত কিছু শিখবার আছে। প্রকৃতির সর্বত্র ছড়িয়ে আছে জ্ঞানের নানা উপকরণ। পাহাড়, নদী, উপত্যকা, বন, তৃণভূমি, চোখ কান খোলা রাখলে এসব থেকে অনেক শেখা যায়। তুমি পশ্চিমে এলে কেন বলো তো? জানতে চাইল জেমি। তোমার যা বিদ্যা বুদ্ধি এখানে একেবারে মানায় না। বরং যেখান থেকে এসেছ সেখানে যেমন খুশি জীবনযাপন করতে পারতে। তা পারতাম, শুকনো স্বরে বলল শেখের। শিগগিরই অবশ্য ফিরে যাব, পছন্দ মতো জীবনযাপন করব। ওই যে বললাম, সব সময় একরকম যায় না। কখনো কখনো লক্ষ্য পূরণ করতে হলে বাড়তি চরম দিতে হয়, নিজের গণ্ডির বাইরেও পা বাড়াতে হয়। স্থির চোখে ওকে দেখছে শেখের। চাউনিতে প্রচ্ছন্ন তাচ্ছিল্য ঝরে পড়ছে। ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, ওটা শেষ হলে ফিরে যাব নিজের চেনা জগতে। নেপাট ভদ্রলোকের মতো জীবন কাটিয়ে দেব। এসব ঠেলাঠেলির কাজ আর করতে হবে না। ছোট্ট কাজটা কি এ সম্পর্কে ধারণা রয়েছে জেমির। মোটামুটি নিশ্চিতই বলা চলে। কিন্তু সেকেন্ডের লুকোচুরি ভাবটা ওকে ত্যক্ত করে তুলছে। ব্যাটার চক্ষু লজ্জাও নেই। আমাকে মারতে এসেছে, অথচ দিব্যি জ্ঞান দিয়ে চলেছে। আবার অবজ্ঞা করতেও ছাড়ছে না। সেই ছেলেবেলায় পুব ছেড়ে এসেছি, হালকা সুরে বলল। তবে বাবার মুখে পুবের নানা গল্প প্রায়ই শুনতাম। ফুল খুব সুন্দর, ফুল খুব পছন্দ ছিল ওর। আর পছন্দ করতেন ভালো ঘোড়া। তোমার কথা শুনে ওকে চমৎকার মানুষ মনে হচ্ছে। আচ্ছা, মৃত্যুর আগে পিস্তলটা কি সে তোমাকে দিয়ে গেছে? বাবা খুন হয়েছে। অজান্তে রুক্ষ হয়ে গেল জেমির কণ্ঠ। এক কাপুরুষের হাতে। বুক চিতিয়ে বাবার সামনে দাঁড়ানো সাহস লোকটার ছিল না। পিছন থেকে মাথায় গুলি করেছিল। বাবা যদি আগে খুনিকে দেখতে পেত, তাহলে উল্টোটা ঘটতো বোধ হয়। রাগ করল শেখের। লোকটাকে তাহলে বেশ চালাক বলতে হয়, তাই না? চেহারা দেখায়নি, অথচ ঠিকই কাজ সেরে গেছে। খুবই বিচক্ষণ। তবে ঘটনা শুনে আমার কাছে এটাকে খুনের চেয়ে বরং প্রাণদণ্ড কার্যকর মনে হচ্ছে। তাই? কেন এমন ধারণা হলো তোমার? যদ্দূর জানি প্রাণদণ্ড হচ্ছে আইনি কর্তৃপক্ষের দ্বারা দণ্ডিত অপরাধীর আইনা আইনানুগ জীবন নাশ, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা। আমার বাবা শাস্তি বা দণ্ড পাওয়ার মতো কোনো অপরাধ করেনি, কিছুই করেনি। মনে হয় না সারা জীবন ধরে ওর সঙ্গে ছিলে তুমি। ধরে নিলাম ছিলে, কিন্তু তোমার জন্মের আগে ওর জীবনে কি ঘটেছিল তা নিশ্চয় জানো না। আমার বদ্ধমূল ধারণা, বেশিরভাগ মানুষ সারা জীবনে এমন অনেক অপকর্ম করে যার পরিণতিতে তাদের ফাঁসির মতো বড়সড় শাস্তি হওয়া উচিত। এই বেশিরভাগের মধ্যে কি তুমি নিজেও আছো?
কঠিন হয়ে গেল সেকেন্ডের চাহনি। নিষ্পলক তাকিয়ে আছে, চোখের তারায় বরফের শীতলতা। কিন্তু পাত্তা দিল না জেমি, পাল্টা তাকিয়ে থাকলো। কয়েক মুহূর্ত পর শ্রাগ করল সে, বলল, জিহ্বা আরো সংযত করা উচিত তোমার বয়। বয়স্ক কারো সঙ্গে যখন কথা বলবে চিন্তা ভাবনা করে জবাব জবান খোলাই সেও, কারণ যা বলবে সেটা প্রতিষ্ঠিত করতে হবে তোমার। বড়দের সঙ্গে 6 বছর বয়স থেকে কথা বলছি আমি, ঠান্ডা স্বরে বলল জেমি। এবং বুঝে শুনেই বলি, যা বলবো বা এ পর্যন্ত বলেছি তা প্রতিষ্ঠিত করতেও তৈরি আছি। মন গড়া কিছু আমি বলি না। যাকগে, সাধারণ মানুষ সম্পর্কে বলছো তুমি, কিন্তু আমার কথা হচ্ছে, সেই সাধারণ মানুষের মধ্যে কি নিজেকে ধরো তুমি? তীব্র অসন্তোষ ফুটল সেকেন্ডের চোখে। চাউনিতে চাপা বিদ্বেষ ও ঘৃণা খেলা করছে। স্পষ্টত জেমিকে যেমন পছন্দ করেনি, ঠিক তেমনি ওর এভাবে উচিত জবাব দেওয়াটাও পছন্দ করতে পারছে না। শেখের এতটাই ক্ষেপে গেল যে ঝটিতে উঠে দাঁড়িয়ে টেবিল ছেড়ে চলে গেল। আর কিছু বলল না, কিংবা ফিরেও তাকালো না। পেছন থেকে শেকেটকে চলে যেতে দেখছে জেমি, নির্বিকার ওর মুখ। লোকটার ধাত বুঝতে অসুবিধা হয়নি। ধুরন্ধর, কপট ও স্বার্থপর। নিজের বাহ্যিক চেহারা, মলিন ও অগোছাল পোশাক বা অসতর স্বতঃস্ফূর্ত চলন বলন নিয়ে এতটুকু আফসোস নেই জেমির। যা আছে ওর তাতেই সন্তুষ্ট। সেকেটের মতো সুবেশী ভণ্ড বা বুজরুক হওয়ার চেয়ে ঢের ভালো। এতটুকু দুঃখ বা অনুতাপ নেই ওর। হঠাৎ পাশে ক্রিস্টিনার উপস্থিতি আবিষ্কার করলো জেমি। সাবধানে থেকো জেমি, নিচু স্বরে বলল মেয়েটা, কণ্ঠে উদ্বেগ। ওকে খুব ভয় লাগছে আমার। উল্টো দিকে চেয়ারে বসলো ক্রিস্টিনা। কিছুক্ষণ নীরবে একে অন্যের দিকে চেয়ে থাকলো ওরা। মেয়েদের সঙ্গে তেমন মেশেনি জেমি, জানেও না কিভাবে ওদের সঙ্গে কথাবার্তা বলতে হয়। তবে ক্রিস্টানার ক্ষেত্রে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখন কি করবে তুমি? জানতে চাইল ক্রিস্টিনা। এখানেই থাকবে? যা পরিস্থিতি, আসলে তেমন কিছু করবারও নেই। তুমি এখানে না থাকলে এমনিতে চলে যেতাম, বলল। অবশ্য থেকে যাওয়ার পিছনে সেও একটা কারণ। আরো খদ্দের ঢুকলো রেস্তোরাঁয়। সবাইকে খাবার পরিবেশন করবার পর ফুরসত পেতে আবারও জেমির টেবিলে এসে বসলো ক্রিস্টিনা। এফাকে বাবা আর গিলেন শেকেটকে নিয়ে ভাবলো জেমি। দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে বা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ওর। সম্পর্কটা কি জানতে হবে। হুট করে না জানিয়ে যদি চলেও যায়, নিচু স্বরে বলল, মনে রেখো, আবার আসবো। হয়তো, বলল ক্রিস্টানা, মুখ নির্বিকার। বহু মানুষ এমন কথা বলে, তবে প্রায় কেউই আর ফিরে আসে না। আমি আসব। কিছুক্ষণ নীরব থেকে ক্রিস্টিনা বলল, তুমি বোধহয় জানো না, ওই দুজনের সঙ্গে কথা বলেছে সে। সেদিন এসেছিল যারা, টিমবার্ট আর কিনিয়ারের সঙ্গে। কেন? জেমির দুই ভরকে যাওয়া শত্রুর সঙ্গে কথা বলে কি লাভ সেকেন্ডের? এর তাৎপর্যই বাকি। এখানে থেকে যা জেনেছে টিমবার্টদের কাছে, এর বাইরে কি জানতে চাইছিল সেকেন্ড? নাকি নিজের ছোট্ট কাজটা তাদের দিয়ে করিয়ে নিতে চায়? কাল আমার অপেক্ষায় থেকো, তবে আশা করো না, মৃদুস্বরে বলল জেমি। অপেক্ষায় থাকবো, কিন্তু আশা করব না, এটা কেমন হলো? বুঝতে পারেনি ক্রিস্টিনা। সামান্য বিষয় ফুটেছে চোখে। তুমি তাহলে আসবে না? মাথা ঝাঁকালো জেমি। শেখের তাহলে মনে করবে শহরে আছি আমি, এবং এখানে আসব। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে শহর ছাড়ল জেমি, এবং আধ ঘন্টা পর ফিরেও এলো। দেখতে না পেলেও জানে ওকে চোখে চোখে রেখেছে শেখের। তবে আজ অনুসরণ করলো না। সে কি নিশ্চিত যে ঠিকই ফিরে আসবে জেমি? কামরায় ঢুকে জিনিসপত্র গোছালো এবং দেরি না করে শুয়ে পড়ল। একটু আগে ভাগেই একটু আগে ভাগেই শহর ছাড়বার আগে সাফা সেরে নিয়েছিল। বিশ্রাম নেওয়া দরকার। অযথা সাইপাস ভেবে সময় নষ্ট করবার মানে হয় না। ভোর 4টায় চুপিসারে হোটেল ছাড়ল জেমি। রাস্তায় বেরিয়ে আসতে হিমেল বাতাস কামড় বসালো শরীরে। ফিড স্টেবলে ঢুকে রুয়ানের পিঠে দ্রুততার সঙ্গে স্যাডল পরালো।
সারাক্ষণ চোখ রাখলো দরজার উপর। তারপর লাগাম ধরে ঘোড়াটাকে হাঁটিয়ে বের হলো রাস্তায়। কিছু দূর এগোনোর পর রোয়ানের পিঠে চলল। শহর থেকে বেরিয়ে যাওয়ার টেইল ধরল। করালের কোণ ঘুরে রাস্তা এড়িয়ে এগোলো, যাতে কারো চোখে না পড়ে। এখনো ভোরের আলো না ফুটলেও বলা যায় না কারো চোখে পড়ে যেতে পারে। শহরের শেষ জানালাটা যখন ছাড়িয়ে এলো, দুলকি চালে ছোটালো রোয়ানকে। চারপাশে আবছা অন্ধকার। আচমকা ক্ষীণ ধোঁয়ার গন্ধ পেতে সতর্ক হয়ে গেল জেমি। কাঠ পোড়া গন্ধ। মুহূর্তের জন্যে একবার নাকে সামান্য গন্ধ পেয়েছে বলা চলে। তবুও সঙ্গে সঙ্গে সচেতন হয়ে গেল সব কটা ইন্দ্রিয়। শহরের দিকে বইছে বাতাস, তাই শহর থেকে ভেসে আসা গন্ধ হওয়ার সম্ভাবনা নেই। আর এ পথে আগেও গেছে জেমি। যদ্দূর মনে করতে পারছে ধারে কাছে কোনো শ্যাক নেই। সেক্ষেত্রে কেউ নিশ্চয় ক্যাম্প করেছে। গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়েছে ও। বনের কিনারায় গাছের গাঢ় ছায়ার দিকে নিয়ে এলো রোয়ানকে। ঘোড়ার পিঠে দস্তানা পরা হাতের আলতো স্পর্শে থামালো ওটাকে। আবার ধোয়ার গন্ধ পেল। সামনে কোথাও কেবিন বা ক্যাম্প রয়েছে, যদিও ওর জানা ছিল না। এবং সেখানে কেউ রয়েছে এ মুহূর্তে। হোলস্টার থেকে পিস্তল তুলে নিল জেমি। হামার টানল। ঘোড়াকে এগোনোর ইশারা করল। শক্ত মাটিতে খুরের ক্ষীণ শব্দ। আচমকা সামনে এক লোকের গাঢ় কাঠামো দেখা গেল। শক্ত মাটিতে খুরের ক্ষীণ শব্দ হচ্ছে। আচমকা সামনে এক লোকের গাঢ় কাঠামো দেখা গেল। ক্রিক বেড থেকে উঠে এসেছে। ডান হাতে রাইফেল ধরে রেখেছে, নল নিচু। কারো চোখে ধরা পড়বার ইচ্ছে বোধহয় ছিল না তার। কারণ পরস্পরকে যখন দেখতে পেল ওরা, সটকে পড়তে চাইল সে। কিন্তু লুকানোর মতো আড়াল নেই। অজ্ঞাতা ঠায় দাঁড়িয়ে পড়ল লোকটা। এড টিমবর্ট। এই তাহলে ব্যাপার। আমার উপর গোয়েন্দাগিরি করতে তোমাকে ঠিক করেছে সে। ধরা পড়ে ভরকে গেছে টিমবর্ট। মুখে কথা সরছে না। তীক্ষ্ণ চোখে মাপছে জেমিকে। কি বলো? আমার বোধ হয় ধীরে সুস্থে এগোনোই ভালো, রুক্ষ স্বরে জানতে চাইল জেমি। আমি যে শহর ছেড়েছি, খবরটা ওকে এখনই জানানো যাবে না। বরং দেরি করে দিলে ক্ষেপে যাবে সে। ততক্ষণে আমি যদি ফিরে আসি, একেবারে খ্যাপ্পা হয়ে যাবে। যদি তুমি ফিরে আসো, এতক্ষণে মুখ খুলল টিমবর্ট। হ্যাঁ, যদি ফিরে আসি। কিন্তু ফিরে না এলে তোমার বোধহয় খুশি হওয়ার কথা, তাই না? কারণ তাহলে লোকজনকে অপ্রিয় প্রশ্ন করতে পারবো না। কিংবা আমি না থাকলে নিশ্চিন্তে শহরে আসা যাওয়া করতে পারবে। মোট কথা, পাহাড়ে কোন কুকর্ম ঘটিয়ে এসেছ তা অন্য কারো জানবার কোনো সম্ভাবনা থাকে না। আমার মনে হয় তোমাকে খুন করবার সিদ্ধান্ত পাকা করে ফেলেছ। জানি, কিন্তু তুমি নিজেই দেখেছ আমাকে মারা অত সহজ নয়। আগের চেয়েও শক্তিশালী হয়েছে এখন। সাহস বেড়ে গেছে। চাইলে এখনই শহরে গিয়ে ওকে বলতে পারো। কিন্তু তোমার জায়গায় হলে অত তাড়াহুড়ো করতাম না আমি। 1 ঘন্টা পরে গিয়ে ওকে জানিও আমাকে চলে যেতে দেখেছ। তোমার পছন্দ মতো একটা সময় বলে দিও। ধরো ঘন্টাখানেক। স্মিথ হাসল জেমি। ততক্ষণে আমি ফিরে আসতেও পারি। স্থির দাঁড়িয়ে আছে টিমবট। পায়ের ভরও বদল করছে না। মূল্যবান সময় অযথা নষ্ট করছে জেমি। তোমাদের দুজনের মধ্যে ব্যাপারটা কি? যদ্দূর বুঝেছি, তোমাকে কোনোভাবেই ছেড়ে দেবে না ও। ওকেই জিজ্ঞেস করো। মাথা খারাপ? ওকে জিজ্ঞেস করে বিপদে পড়বো নাকি? জেমির পথ থেকে সরে দাঁড়ালো সে। এগিয়ে গেল ও। ঘোড়াকে হাঁটাচ্ছে। এক বিন্দু বিশ্বাস করে না টিমবটকে। তাই সারাক্ষণ পিছনে একটা চোখ রেখেছে। এর টিমবট ও নিজের মাঝে যখন 200 গজ পথ আর টেইলের একটা বাঁক ফেলল, তখন স্পার দাবালো ঘোড়ার পাছায়। তুফান বেগে ছুটল রোয়ান। প্রায় মাইল খানেক পেরিয়ে গতি কমালো। এবার ওর পিছু নেবে গিলিন শেকেট। ওকে খুন করবার সুযোগ পাবে। শহরের বদ্ধ জায়গা বা জনসমাগমের চেয়ে খোলা প্রান্তরে কাউকে খুন করা অনেক সহজ। মার্কসম্যান হিসেবে নিশ্চয় প্রথম শ্রেণীর হবে শেকেট। ডেড শট যাকে বলে। এ ব্যাপারে নিঃসন্দেহ জেমি। শেকেটের মতো মানুষ ঠান্ডা মাথার খুনি এবং পিস্তলের চেয়ে বরং রাইফেলে, বিশেষত অ্যাম্বুশে অব্যর্থ লক্ষ্যভেদী হবে। দক্ষ ঘোড়সওয়ারও বটে। তবে
স্বস্তির বিষয়, সেকেন্ডের ঘোড়াটা শঙ্কর জাতের গেল্ডিং। পুরো পূবে অসাধারণ বাহন হতে পারে, কিন্তু পাহাড়ি ঘোড়া হিসাবে একেবারে আনাড়ি। রোয়ানের সঙ্গে ওটা কোনোভাবে কুলিয়ে উঠতে পারবে না। জর্জ টাউনে যাবে জেমি, কিন্তু এখন এর উল্টো দিকে এগোলো, পশ্চিমে, মরুভূমির দিকে। জর্জ টাউন যেতে হলে পাহাড় পাড়ি দিতে হবে। এ মুহূর্তে সেটা বিপজ্জনক হবে, কারণ পাহাড় শ্রেণীর বেশিরভাগ পাস বা টেইল টনকে টন তুষারের নিচে চাপা পড়ে আছে। বরফ গলে পথ পরিষ্কার হতে 1-2 সপ্তাহ লাগতে পারে। নিজের অতীত, অর্থাৎ ছেলেবেলা বা কৈশোর সম্পর্কে ওকে কিছু বলেনি গ্লিন শেকেট। তবে জেমির অনুমান, ওর নিজের শৈশব বা ছেলেবেলার সঙ্গে এতটুকু মিল খুঁজে পাওয়া যাবে না। প্রাচুর্যের মধ্যে দিন কেটেছে সেকেন্ডের। জেমির ধারণা, কিংবা প্রাচুর্যে না হলেও অন্তত যথেষ্ট আরাম আয়েসের মধ্যে, এবং ওসবই তার জীবনের পরম চাওয়া। বাকি জীবনও ওভাবে কাটিয়ে দিতে ইচ্ছুক সে। কিন্তু একজন সাধারণ মানুষের জীবন কেমন, তাকে জানাবে জেমি। 17 প্রায় শেষ ওর, 18ই বলা চলে। কিন্তু জীবনের প্রায় প্রতিটি দিন বহু কষ্ট, পরিশ্রম কিংবা টানা রাইডিংয়ে কেটেছে। ছিল খুদ পিপাসা, অর্থকষ্ট, অনিশ্চয়তা আর হতাশা। বুঝ হওয়ার পর থেকে বৈরী প্রান্তরে চলতে বা টিকে থাকতে শিখেছে জেমি। ঈর্ষণীয় দক্ষতা অর্জন করেছে, এমনকি কয়োটির মতো প্রাকৃতিক সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে মরুভূমিতে টিকে থাকতে শিখেছে। শীতের মরুভূমি সম্পর্কে জানা আছে সেকেলের। জানে বিস্তীর্ণ মরুর আনাচে কানাচে বা নিচু জায়গায় তুষারের পাতলা স্তর জমে থাকে, দমকা বাতাসে ধেয়ে চলে। যদি জানা না থাকে তার, তাহলে জানবে, এবার হারে হারে শিখবে। সেই অভিজ্ঞতা তাকে দিতে যাচ্ছে জেমি। রোহানকে নিয়ে সমস্যা নেই, বরং ওটার উপর নিশ্চিন্তে ভরসা রেখেছে জেমি। বুনো প্রকৃতির মাঝে বড় হয়েছে ঘোড়াটা। মরু, পাহাড়, গভীর ক্যানিয়ন বা তৃণভূমি, যে কোনো জায়গায় চলতে স্বচ্ছন্দ। গিলেন শেখের যদি সত্যিই ওর চামড়া ছিলতে চায়, অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে তাকে। তীব্র ঠান্ডায় লাগাতার সুর দিতে হবে, ধৈর্য ও সংযমের পরীক্ষা দিতে হবে। একই সঙ্গে সহ্য করতে হবে নারকীয় যন্ত্রণা, নিজের দীর্ঘতার চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। পশ্চিমে মরুভূমি পর্যন্ত এবড়ো খেবড়ো বুনো প্রান্তর, চড়াই উতরাই ভরা, পানি পাওয়া মুশকিল। বেশিরভাগ নদী ক্যানিয়নের গভীরে, 1000 ফুট নিচে, আর ঝর্ণাগুলো পাহাড়ি গর্তে লুকানো। প্রকৃতির বৈচিত্র্যই এমন। লোকালয় দূরে থাক, ইন্ডিয়ানদেরও দেখা যায় না। কদাচিৎ 2-1 জন প্রসপেক্টর বা ট্রাফারের দেখা মিলতে পারে। দুলকিচারে ঘোড়া ছোটালো জেমি ট্যাভালিয়ন। খানাখন্দে ভরা টেইল পেরোলো। পাহাড় শ্রেণীর কিনারা ঘেঁষে এগুলো মাইল 2-1, তারপর উঁচু পাশে উঠে এলো উঠে এলো। দুপুর নাগাদ এক ক্যানিয়নে ঢুকে পড়ল। বিকালে ক্যানিয়ন থেকে বেরিয়ে নিঃসঙ্গ এক পোস্টে পৌঁছালো জেমি। ভগ্নপ্রায় 2টো কাঠামো আছে এখানে, একটা স্টেবল, অন্যটা বোর্ডিং হাউস কাম সেলুন কাম স্টোর। ঘোড়াকে স্টেবলে ঢুকিয়ে নিজ হাতে দানা পানি দিল, দলাই মলাই করে দিল। ঘোড়ার যত্ন আত্রির শেষ করে স্টোরে ঢুকলো। ভিতরটা উষ্ণ, আরামদায়ক। দীর্ঘ কাউন্টারের ওপাশে স্টোভের কিনারে বসে আছে এক বুড়ো, বেশ লম্বা ও পাতলা মানুষ। 70-এর কাছাকাছি হবে বয়স। চোখে স্টিল রিমের চশমা, মুখে সাদা দাড়ি। একটা বই পড়ছিল সে। দরজা খুলবার শব্দে মুখ তুলে ওর দিকে তাকালো। এমন আবহাওয়ায় ঠেকায় না পড়লে ঘর থেকে বের হয় না মানুষ, মেদস্বরে মন্তব্য করলো বুড়ো। একটা লোক লেগেছে আমার পিছে। আইনের লোক? না, শত্রু। শত্রুটা কতটা গুরুতর জানি না, তবে যেখানে যাচ্ছি কিছুতে আমাকে যেতে দেবে না সে। সম্ভব হলে আগেই খতম করে দেবে। কাউন্টারে এসে দাঁড়ালো জেমি, ফরমাস দিল। বেকন, শুকনো ফল, ময়দা, লবণ, বিন, শক্ত ক্যান্ডি ছাড়াও আরও কিছু টুকিটাকি জিনিস। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সব সময় যে থামবার সুযোগ হবে তা নয়।
নিজের সঙ্গে খাবার থাকলে না থাকলেও চলবে, না থামলেও চলবে, কাজ চালিয়ে নিতে পারবে এতে। 100 রাউন্ড পয়েন্ট 44 কার্তুজও কিনলো। এ পথে গেছো কখনো? জানতে চাইল বুড়ো। হ্যাঁ, ওই লোকটা গেছে? মনে হয় না। পশ্চিম, দক্ষিণ আর উত্তর 3 দিকেই 100 মাইলের মধ্যে কোনো সাদা মানুষ চোখে পড়বে না। সম্ভবত 200-300 মাইলের মধ্যে কাউকে পাবে না। কিম্বেলের ফেরিতে কেউ নেই? ওকে ধরে নিয়ে গেছে ঠিক জানি না, তবে কিছুদিন ধরে ওখানে কাউকে দেখা যায়নি বলে শুনেছি। জায়গাটা ফাঁকা পড়ে আছে। চশমার ওপাশ থেকে সরু চোখে ওকে দেখছে বুড়ো। বয়সে একেবারে তরুণ তুমি। কাউকে খুন করেছ বাছা? এখনো করিনি, করতে চাইও না। চেহারা কোমল হয়ে গেল বুড়োর। এ পথে যেতে যেহেতু অভ্যস্ত নয়, আর তোমাকে যদি সে অনুসরণ করেই, আমার তো মনে হয় ওর জন্যে চিন্তা না করলেও চলবে। প্রকৃতি ওকে শেষ করে দেবে। কিছু বলল না জেমি। তুমি আগেও এ পথে গেছো বললে না? গেছি বললে ভুল হবে। আসলে বাসার সঙ্গে এসেছিলাম। প্রথমবার খুব ছোট ছিলাম, মাত্র 6 চলছিল। পরে আরো 2বার এসেছি। বাবার সঙ্গে এসেছিলাম। প্রথমবার খুব ছোট ছিলাম, মাত্র 6 চলছিল। পরে আরো 2বার এসেছি। মাথা ঝাঁকালো বুড়ো, চিন্তিত। চিঠি হাতড়ালো বোধ হয়। শেষে বলল, লম্বা একজনের সঙ্গে এসেছিলে? এক ভদ্রলোক? আমার বাবা, প্রায় রুদ্ধস্বরে বলল জেমি। খানিকটা হলেও আবেগতাড়িত হয়ে পড়েছিল। নিজেকে সামলে নিল। এতদিন পরও ওর বাবার কথা মনে রেখেছে বুড়ো। এটা টেভেলিয়ানদের জন্য একাধারে সম্মান ও বিশেষ প্রাপ্তি হতে পারে। রুক্ষ পশ্চিমে খুব কম মানুষ অন্যদের কাছে সত্যিকার ভদ্রলোকের মর্যাদা পায়। অন্যরা যাই মনে করুক, বাবা আমার কাছে সত্যিকার ভদ্রলোক এবং একজন ভালো মানুষ ছিল। সাবধানে যেও বাছা। ঈশ্বর তোমার সহায় হন। একটু হিসাব করে খাবার খেও। ভালো একটা ঘোড়া পেয়েছো। আসবার সময় দেখেছি তোমাকে। ওটার উপর ভরসা করা যায়। এমন বৈরী এলাকায় পছন্দ ঘোড়াটার। একটুও কাহিল হয় না। ঘন্টার পর ঘন্টা ছুটতে পারে। সুইট এলিস হিলের ওদিকে বুনো ঘোড়ার পাল থেকে ওটাকে সংগ্রহ করেছিল বাবা।